হ্যালো এভরিওয়ান, আমরা আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। দুদিন বা একদিনের জন্য ঘোরার একটি ভালো জায়গা হলো কামারপুকুর এবং জয়রামবাটি। তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও তাহলে তোমরা ট্রেনে যদি আসো তাহলে হাওড়া থেকে হাওড়া গোঘাট লোকাল ধরে গোঘাট স্টেশনে নেমে পড়বে। গোঘাট স্টেশন হলো কামারপুকুর থেকে 7 কিলোমিটার দূরে। হাওড়া গোঘাট লোকাল 7:25-এ ছাড়ে এবং তোমাকে সকাল 10টায় পৌঁছে দেবে এবং প্রতিদিনই এই লোকালটা আছে। আর যদি নিজেদের প্রাইভেট কারে আসো তাহলে 3 ঘন্টা মতো সময় লাগবে। এটি কলকাতা থেকে 100 কিলোমিটার দূরত্বে আছে। আমরা ঢুকেই দেখলাম যেখানে শ্রীরামকৃষ্ণ থাকতেন, মাটির ঘর, এবং মন্দিরটি সেই সময় বন্ধ হয়ে গেছিল কারণ আমরা 11:30টার পর ঢুকেছি। এখানে ভিজিটিং টাইমটা মাথায় রেখে কিন্তু আসতে হবে। ভিজিটিং টাইম হলো সকালবেলা ভোর 6টা থেকে 11:30 অবধি, এরপরে বন্ধ হয়ে যায় মন্দির। আর বিকেলবেলা বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মেন মন্দির বন্ধ হয়ে যাওয়ায় আমরা একটু হতাশ হয়েছিলাম, কিন্তু তারপরে শুনলাম যে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপরে মন্দির দর্শনার্থীদের জন্য কিছুক্ষণের জন্য খুলবে 12টা নাগাদ। তাই আমরা অপেক্ষা করছিলাম। মঠের ভিতরের পরিবেশ খুবই শান্ত নিরিবিলি, যেমনটি হয়ে থাকে এই রামকৃষ্ণ মঠগুলিতে। এই সেই বিশাল আম গাছ যেটি শ্রী রামকৃষ্ণ নিজের হাতে পুঁতেছিলেন একসময়। মন্দির আবার যখন খোলা হলো আমরা সাথে সাথে শ্রী রামকৃষ্ণের দর্শন সেরে নিলাম। আমরা ঢোকা মাত্রই এখান থেকে খাবারের টিকিট কেটে নিয়েছিলাম। এক একজনের 40 টাকা করে লাগবে। এখানে ভোগ পেতে গেলে কিন্তু সকাল 11:30টার মধ্যে তোমাদেরকে রামকৃষ্ণ মঠের অফিস থেকে টিকিট কেটে নিতে হবে। এখান দিয়ে বেরিয়েই ঠিক বাঁদিকে এই পল্লীমঙ্গল দোতলা বিল্ডিংটি, এইখানেই খাওয়ানো হচ্ছে। খাবারের আয়োজন ভালোই ছিল, ভাত, ডাল, 2 রকম তরকারি, পায়েস, চাটনি, ভালোই খাবার খাইয়েছেন ওনারা। ওখান থেকে বেরিয়ে ডান দিকে সারদেশ্বরানন্দ ধাম আছে, সেখানে তোমরা চাইলে থাকতে পারো। সুলভ শৌচালয়ের ব্যবস্থাও আছে। পল্লীমঙ্গলে যদি তোমরা না খেতে পারো বা না খেতে চাও তাহলে তোমরা বাইরেও খেতে পারো, সেরকম হোটেলেও আছে। এই যে পুকুরটি তোমরা দেখছো, এটি হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের বাল্যকালের স্মৃতি বিজড়িত হালদার পুকুর। এই পুকুরটি সংরক্ষণের কাজ করা হচ্ছে সরকারের দ্বারা। এই হালদার পুকুরের পাশেও দেখলাম একটি সরকারি গেস্ট হাউস আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাবছি একটি টোটো নিয়ে আশেপাশে ঘুরে আসব, কারণ এখানে তেমন কিছু আর করার নেই। এখন মন্দির সেই খুলবে বিকেল 4টে। এখন বাজে 12:35। আমরা লোকাল সাইট সিইং করার জন্য একটি টোটো ধরে নিয়েছি। টোটোয় ঘুরতে ঘুরতে আমরা দেখে নিলাম চিনু শাখারির বাড়ির জায়গা। চিনু শাখারির অবশ্য কোনো বংশধর আর বেঁচে নেই, কারণ শ্রী রামকৃষ্ণদেব তাকে অভিশাপ দিয়েছিলেন যে ওনার বংশ নির্বংশ হয়ে যাবে। এর কারণ হচ্ছে চিনু শাখারি তার বিশ্বরূপ দর্শন পেয়েছিলেন এবং ঠাকুরের মানা সত্ত্বেও সবাইকে তার বিশ্বরূপের কথা জানিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এই জায়গাটিতে গদাধর বিদ্যালয় স্থাপন করেন বাচ্চাদের পড়াশোনার জন্য। এই যে পুকুরটি দেখছো, এই পুকুরটিকে কেন্দ্র করেই এই জায়গার নাম হয়েছে কামারপুকুর, কারণ এই পুকুরের পাশেই বাস ছিল কামারদের। এই মন্দিরটি হলো ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। এখানে জল, ধূপ, মোমবাতি কিছুই দেওয়া যায় না, শুধুমাত্র ফুল দিয়ে পুজো করতে হয়। এই মন্দিরটি ধনী কামারিনী দেবীর পবিত্র বাস্তুভূমির উপর প্রতিষ্ঠিত।
উনি গদাধরের ভিক্ষা মাতা ছিলেন এবং শিশু গদাধরকে লালন পালন ও পরিচর্যা করার পরম সৌভাগ্য লাভ করেন। আমরা ভবতারিণী মন্দির দেখার পর গোপেশ্বর শিব মন্দির দেখতে গেলাম। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম পার্বতীনাথ শিবের মন্দিরে। এই শিবের মন্দির তখনকার সময়ের জমিদার ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরের পাশেই রয়েছে রাসমঞ্চ, আর রাসমঞ্চ থেকে এগিয়ে গেলেই আমরা পেয়ে যাচ্ছি লাহাবাবুদের দুর্গা মন্দির। আর দুর্গা মন্দিরের উল্টো দিকেই রয়েছে গদাধরের বাল্যকালের পাঠশালা। এই পাঠশালা থেকে দুপা এগোলেই আমরা দেখব জমিদার লাহাবাবুর একটি মূর্তি গড়া আছে। এর মূর্তির ঠিক পাশেই রয়েছে বিষ্ণু মন্দির। শ্রী রামকৃষ্ণদেব পাঠশালাতে বিয়োগ কষতে দিলে এই মন্দিরে চলে আসতেন এবং এসে মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। এই মন্দিরটি জমিদার লাহাবাবুদেরই বিষ্ণু মন্দির। এই মন্দিরে শ্রী রামকৃষ্ণদেবের জীবনের বিশেষ বিশেষ ঘটনা তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। যেমন দেরেগ্রাম থেকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুর আগমন, তারপরে গদাধরের বিবাহ, রাসলীলা, তারপর লাহাবাবুদের গয়না ফেরত ইত্যাদি ইত্যাদি। এই মন্দির বর্গী আমলে তৈরি। এবার আমরা চলে এসেছি পাইনদের বাড়িতে। এই বাড়িতে বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল। রামায়ণ, মহাভারত, ধর্মগ্রন্থ মধুর স্বরে পাঠ করতে করতে ভাবাবেগ হতো ওনার, এবং ভাবাবিষ্ট অবস্থায় রামনিগণ তাকে ভগবান শ্রী গৌরাঙ্গ অথবা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ জ্ঞানে পূজা করতেন। এই সামনেই দেখতে পাচ্ছ তোমরা শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। এইখানেই একবার শ্রী রামকৃষ্ণ বা গদাধর শিবের অভিনয় করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। বলা হয় ওনার ভাবাবেগ হয়েছিল সেই সময়। এই বাড়ির ঠিক পিছনে একটি পুকুর আছে, এটি হচ্ছে বেনে পুকুর। এই পুকুরটি সীতানাথ পাইন দ্বারা তৈরি। এই যে মাটির বাড়িটি দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে পাইনদের বাড়ি। এখানে শ্রী রামকৃষ্ণের উপর কিছু বই এবং ওনার ছবি বিক্রি হয়, আমরা কিছু কিনে নিলাম। এই যে মাঠটি তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটিতে ঠাকুরের জন্ম উপলক্ষে মেলা বসে মার্চ মাসে, এবং পিছনে যে একটা ঘর মতো করা আছে ওইখানে সমাধিস্থ করা হয় মানুষদেরকে মৃত্যুর পরে। এই পাশেই যে বাউন্ডারি ওয়াল দেখছো, এটার ভিতরে আছে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস। এখানে রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলও আছে। যেতে যেতে ডান দিকে পড়ল শিশু উদ্যান, যদিও তখন এটি বন্ধ ছিল। আমরা এখন এসে পড়েছি শ্রী শ্রী বিশালক্ষী মায়ের মন্দিরে। এই হলো শ্রী শ্রী বিশালক্ষী মায়ের মন্দির। এখানে ঘোড়া নিবেদন করা হয় মানুষের মনস্কামনা পূর্ণের জন্য। এটি হলো মন্দিরের আশপাশটা। এখানে একটি রথও রাখা আছে। এই গ্রাম বাংলার জীবন এবং গ্রামের মধ্যেই এই মন্দিরটি। যিনি টোটো চালাচ্ছিলেন তিনি আমাদের অনেক কিছুই বলে বলে দিচ্ছিলেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। খুবই ভালো মনের মানুষ। অনেকগুলো স্পটই উনি আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন খুবই স্বল্প মূল্যে। এবার আমরা চলে এসেছি শ্রী ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে। এটি আছে দারিয়াপুর দেরেগ্রামে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের পিতা, এবং এটি ছিল ওনাদের পৈতৃক ভিটে। সেই সময় এখানকার যিনি জমিদার ছিলেন উনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটি মিথ্যে মামলায় সাক্ষী দিতে বলেন, কিন্তু তাতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেহেতু ব্রাহ্মণ মানুষ, পূজার্চনা করতেন, তাই রাজি হননি, এবং সেই আক্রোশে সেই জমিদার তাকে গ্রাম ছাড়া করেন।
এরপর সপরিবারে দেড়েক গ্রাম ছেড়ে ওনারা চলে আসেন কামারপুকুরে। এই হলো সেই মাটির বাড়ি যেখানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং ওনার পরিবার সমেত থাকতেন একসময়। ওনাদেরকে ভিটে ছাড়া করার অপরাধে সেই জমিদারের বংশ নির্বংশ হয়ে যায়। তারপরে এই মাটির ভিটেটি যেইভাবে ছিল সেইভাবেই রাখা হয়েছে এখনও। এই ভিটের পিছন দরজা দিয়ে বেরোতেই আমরা আবার এক অভিনব স্বাদ পেলাম গ্রাম বাংলার। বাংলার এই রূপ, রস, গন্ধ, মাধুর্য তোমাদেরকে মুগ্ধ করবেই। কিছুক্ষণ ধরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছিল, তাই সবুজে ভরে আছে এই গ্রাম। খানিকক্ষণ এই মাটির রাস্তা ধরে হাঁটতে আমাদের বেশ লাগছিল। এই সোদা মাটির গন্ধ, গোয়াল ঘর, মাটির ঘর, চারিদিক সবুজে ভরা, কী যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে পুকুরের জলও বেশ টলটল করছিল। খড়ের গাদা, গরু দিয়ে টানা গাড়ি এখনও গ্রাম বাংলায় আছে। তোমাদেরকে বলে রাখি, শ্রী রামকৃষ্ণদেব ঢেকিশালেই জন্মায় এবং ছোটোবেলায় ধান সিদ্ধ হওয়ার উনুনের মধ্যে উনি গড়িয়ে পড়েন এবং তখন ধনী মাতাই ছাই মাখা সেই নবজাত দেব শিশুকে উদ্ধার করেন ওখান থেকে এবং তারপরে লালন পালনও করেন। সেই ধনী মাতাই ছিলেন কামারিনী এবং গদাধরের যখন প্রথম উপনয়ন হয় তখন গদাধর আবদার করে যে সেই ধনী মাতার কাছ থেকেই উনি প্রথম ভিক্ষাটা নেবেন। তখন অনেকেই আপত্তি করেন, যেহেতু ওই ধনী মাতা কামারিনী এবং নিচু জাতের, কিন্তু গদাধর বলেন যে মায়ের আবার জাত কিসের। এরপর ধনী মাতাই ভিক্ষা মাতা হন। আমরা এসেছি ঠাকুরের দাদু রামলাল চট্টোপাধ্যায়ের সমাধি দেখতে। এই জায়গাটিতেই উনি সমাধিস্থ হয়েছিলেন এবং এখানেই শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এখন জয়রামবাটির দিকে যাচ্ছি। ওখানে যাওয়ার আগে যা যা সাইট সিনগুলো পড়ে সেগুলো সব দেখে নিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করব। পরের সপ্তাহে আবার তোমাদের কাছে জয়রামবাটির ব্লগ নিয়ে আসব। ততক্ষণের জন্য টাটা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।